নির্বাচনী মাঠে উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামাত এনসিপির। কেন্দ্র পাহারার আহ্বান বিএনপির। আপিলেও কুমিল্লা 4-এ মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল। কাল খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ সত্য হলে নিন্দনীয় বলছে বিএনপি। দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। এবং ইউর সঙ্গে দ্রুত এফটি আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ। ইউরোচ্যাম চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন ট্যারিফ চুক্তি 9 ফেব্রুয়ারি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। নির্বাচনী প্রচারণায় গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি চলছে পাল্টাপাল্টি অভিযোগ। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী জামাত এনসিপির প্রার্থীরা। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। কক্সবাজার 1 আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে বলে জানান নোয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ভয়ভীতি নাই, আশা করি গতবার 8 সালে যে ভোটে জিতেছেন জিতছেন ধানের শীষ এর থেকে অনেক বেশি করে জিতবে। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা। এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী সদর উপজেলায় গণসংযোগ করেন এবং রংপুর 3 আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সব ক্ষেত্রে উন্নয়নের আশ্বাস দেন গাইবান্ধা 3 আসনের জামায়াতের প্রার্থী আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। সর্বস্তরের জনগণ যে ধর্মের হোক না কেন তারা তাদের সুরক্ষা পাবে। আমাদের টার্গেট হলো এইটা। মানুষ দীর্ঘদিন বিভিন্ন দলকে দেখেছে, তারা জামাতকে দেখতে চায়। পঞ্চগড় 1 আসনের তেতুলিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ 6 আসনে শাপলাকলির প্রার্থী সাইফ মুস্তাফিজের পক্ষে প্রচারণা চালান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া। বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছুই বলে না। বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্য আমরা পাই না। গাইবান্ধা 3 আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ সুরুজ মিয়া ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতেও দিনভর চলে নির্বাচনী প্রচারণা। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে প্রচারের লড়াই। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও উৎসব মুখর পরিবেশে জনসংযোগ করছেন সবাই। এক হাতে লিফলেট, অন্য হাতে ইশতেহার। ভোটের প্রচারে এখন প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। রোববার সকালে প্রচারে নামেন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক ও ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। নিজ নিজ আসনে উন্নয়নের আশ্বাস দেন তারা। প্রতিশ্রুতি দেন চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার। বিগত 17 বছর আসলে কোনো বাস্তবিক করতে আমার এই ঢাকা 16 আসনের কোনো উন্নয়ন হয়নি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।
মিরপুরে প্রচার চালিয়েছেন ঢাকা 16 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন। সাইদনগর এলাকায় প্রচারে গিয়ে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের পর মানুষ পরিবর্তন চায়, শাসকের পরিবর্তন চায়। জুলাই বিপ্লবে যে দাবি দেওয়া ছিল পুরাতন বন্দোবস্ত বাতিল করে নতুনভাবে শাসনতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এটি নতুন বাংলাদেশের যাত্রা, এই লক্ষ্যে দেশের মানুষ পরিবর্তন চায়। তারা শাসক পরিবর্তন করতে চায়, তারা দল পরিবর্তন করতে চায়। প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ তারপরে আমরা আশাবাদী, কারণ মানুষ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে এবং আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দেবে। ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা বলেন, ভোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবেন। যেই উৎসাহ নিয়ে মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে মানুষের এই আশ্বস্ত হওয়া প্রয়োজন যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং উৎসবমুখর পরিবেশেই সবাই সবার মনের মতো ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটা দিয়ে আসতে পারবেন। শেষ পর্যন্ত নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় সেই প্রত্যাশা সব প্রার্থীর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে নিজের নির্বাচনী আসনে জনসংযোগ করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী। থেকে জনসংযোগ শুরু করেছেন এই আসনের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের আমির। এই মুহূর্তে তিনি আছেন মিরপুরের যে এলাকাটিতে দেখতে পাচ্ছেন যে দাড়িপাল্লার সমর্থকরা দুই পাশে রাস্তার আসলে ব্যাপকভাবে উপস্থিতি এবং তারা স্লোগানে এলাকায় মুখরিত করছেন এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার যারা ভোটার রয়েছে এই আসনে সেই সমস্ত ভোটারদের তিনি কাছে যাচ্ছেন এবং তাদের কাছে দোয়া চাচ্ছেন এবং তিনি ভোট চাচ্ছেন। জামাতের আমিরের আগমনকে কেন্দ্র করে এই এলাকায় জামাতের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে। এটি হচ্ছে মিরপুরের ব্লক সি 13 নম্বর মিরপুর রোড নাম্বার 2। এই জায়গাটিতে আপনি দেখছেন যে ব্যবসা বাণিজ্যের যারা কর্মচারী রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে বাড়ি এবং তিনি হেঁটে হেঁটে তার ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এবং তিনি একদিকে যেমন তিনি দোয়া চাচ্ছেন, অন্যদিকে তিনি তার 12 তারিখে দাড়িপাল্লার প্রতীকের পক্ষে তিনি আসলে ভোট চাচ্ছেন। বিকেল থেকে শুরু হয়েছে তার জনসংযোগ। জামাত আমির কিছুক্ষণ আগেই আপনি জানেন ঢাকার বাইরে ছিলেন, তার নির্বাচনী যে জনসভা ছিল সেগুলো শেষ করে তিনি এই মুহূর্তে তার নিজের যে নির্বাচনী আসন ঢাকা 15 সেই 15 নম্বরের মিরপুর 13 নম্বরে এখন তিনি হচ্ছে যে অলি গলিতে ভোটারদের কাছে যাচ্ছেন পায়ে হেঁটে এবং রাস্তার হেঁটে যাওয়ার সময় আসলে তিনি বহুতল ভবনের মানুষদেরকে শুভেচ্ছা দিচ্ছেন এবং জামাতের আমিরের আগমনকে কেন্দ্র করে এখানে সাধারণ ভোটার এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। মিরপুরে আজকে জামাতের আমিরের বেশ কর্মী রয়েছে যেগুলো তার নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে। এখান থেকে তিনি চলে যাবেন মিরপুর 13 নম্বর কাঠবাজারের এলাকায়, সেখানে তার একটি পথসভা রয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপরে রাত 8টায় তার আরও একটি পথসভা রয়েছে এই 15 নম্বর আসনেই, সেখানে তিনি বক্তব্য রাখবেন। জামাতের আমির এখানে তিনি কথা বলছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার কথা বলার কথা ছিল, তো তিনি আসলে সেখানে কথা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা একটু তার কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে 13 নম্বর মিরপুরে 15 নম্বর আসনের জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন এবং সেটি আসলে চলছে। গণমাধ্যম কর্মীরা তার কাছে মন্তব্য জানার জন্য কথা বলতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি আসলে কথা বলতে রাজি হননি। এই মুহূর্তে 13 নম্বরে তার নির্বাচনী জনসংযোগ চলছে এবং তিনি আজকে আরো 2টি পথসভায় অংশ নেবেন তার যে নিজ আসন রয়েছে ঢাকা 15 সেখানে। এই মুহূর্তে তিনি 13 নম্বরের অলিগলিতে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটাররা তাকে সাড়া দিচ্ছেন এবং তিনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মিরপুরে জনসংযোগ করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী। 22 বছর পর কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। দলের শীর্ষ নেতার আগমন ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু সহ খুলনা অঞ্চলের নানা সমস্যা ও সংকট লিখিত আকারে বিএনপি চেয়ারম্যানকে জানানো হবে বলে জানালেন দলটির নেতারা। চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সোমবার তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার সকালে জনসভা স্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। ঘুরে দেখেন সভামঞ্চ। 22 বছর পর বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নেতাকর্মীদের থেকেও সবচেয়ে বেশি যারা আসলে মানে উচ্ছ্বাসিত, আনন্দিত তা হলো সাধারণ জনগণ। আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের এই অবহেলিত মৃত খালিশপুরকে আবার জীবিত করবে, এটা আমার আশাবাদী। এদিকে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে প্রস্তুত মহানগর ও জেলা বিএনপি। বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের সমস্যা ও সংকট লিখিত আকারে জানানো হবে দলের প্রধানকে। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। খুলনা সমাবেশ শেষে সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে যশোরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। জনসভায় 7 জেলার প্রার্থীদের পরিচয় করে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং বিভিন্ন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি ভাবনা করবে। খুলনা অঞ্চল সফরের পর মঙ্গলবার বরিশালে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, নির্বাচনী জনসভা খুলনা যেটি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন সেটিকে কেন্দ্র করে কিন্তু খুলনায় যে সমাবেশ স্থল সেখানে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা, পাশাপাশি যেটি দেখভাল করছেন এখানকার স্থানীয় নেতাকর্মীরা। আমরা সকাল থেকে দেখছি যে বিএনপি নেতাকর্মীরা যে সমাবেশ স্থল সেই স্থলে আসা শুরু করছেন। আগামীকাল সোমবার সকাল 11টায় এই প্রভাতী স্কুল মাঠ খুলনার খালিশপুরে এই মাঠে কিন্তু সমাবেশ শুরু হওয়ার কথা এবং বিএনপি চেয়ারম্যান 22 বছর পর খুলনায় আসবেন এবং এই সমাবেশে তিনি আসলে বক্তব্য রাখবেন। পাশাপাশি খুলনা বিভাগের 3টি জেলা খুলনা, বরিশাল, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই 3 জেলার নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে থাকবেন। আমরা দেখছি যে কিছু সময় আগে এখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিনি এসেছেন এবং তিনি মূলত এই পুরো আয়োজনটি আসলে তদারকি করছেন এবং তিনি এখানকার যারা স্থানীয় নেতাকর্মী তাদের সাথে কথা বলছেন কিভাবে আসলে সমাবেশটি সফল করা যায়। এখানকার নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা আমরা দেখছি যে সকাল থেকে এই সমাবেশ স্থলে আজকেই বিভিন্ন সময় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজ বিকেলে কিন্তু একটি যারা আয়োজকরা আছেন খুলনা জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে জানানো হয় যে এখানকার খুলনার মানুষের মাঝে তারেক রহমান এসে এখানকার মানুষের যে দাবি দেওয়া আছে তার আসন্ন নির্বাচনে সেই দাবি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি জানাবেন এবং প্রত্যাশার কথা বলবেন। খালিশপুর অঞ্চলটি আসলে বলা হয় শিল্প কলকারখানা ছিল এক সময়, এটি শিল্প অঞ্চল ছিল, তবে বেশ কয়েক বছর ধরে এখানকার পাটকল আসলে বন্ধ হয়ে গিয়েছে। এই সব বিষয় কিন্তু এখানকার মানুষরা বলছেন, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান তার বক্তব্যে এই খুলনা অঞ্চলের নানা সংকটের কথা আসলে তুলে ধরবেন। এছাড়াও কিন্তু আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে খুলনা, বাগেরহাট এবং যশোরের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি আসন রয়েছে সেসব আসনের প্রার্থীদেরও কিন্তু আসলে পরিচয় করে দেবেন। সব নেতাকর্মীরা কিন্তু বিশেষ করে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে খুলনায় চলে এসেছেন এবং খুলনায় এসে তারা অবস্থান করছেন এবং নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে এই মাঠে আসলে অবস্থান করছেন অনেকেই তাদের মধ্যে। আমরা দেখছি যে শেষ মুহূর্তের এই যে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে, এরই মধ্যে যে সাউন্ড সিস্টেম এবং এখানকার মাইক সেটিও কিন্তু আসলে বসানো হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকর্তা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিরাপত্তাজনিত এই সমাবেশকে ঘিরে নিরাপত্তাজনিত
নির্বাচনে কোনো সমস্যা না হয় সেটিও কিন্তু আসলে তদারকি করছেন। সবকিছু মিলিয়ে বলতে পারি যে খুলনাতে আসলে এই তারেক রহমানের দীর্ঘ 22 বছর পর যে খুলনায় আসছেন সেটিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছে। খুলনায় আগামীকাল সমাবেশ শেষ করে বিকেলে কিন্তু যশোরে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে তারেক রহমানের সমাবেশকে ঘিরে প্রস্তুতির সবশেষ খবর। সহকর্মী রুবেল জানাচ্ছিলেন আগামীকাল যেহেতু তারেক রহমান খুলনা যাবেন তার নির্বাচনী জনসভায় সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল। এ পর্যায়ে ঠাকুরগাঁয়ে যেতে চাই, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। লবণ কিনতে পারবেন, হাসপাতালে গেলে চিকিৎসা করতে পারবেন এবং বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার সুযোগ পাবেন। আর কৃষক ভাইদের জন্য কাট করছেন, যেখানে ন্যায্য মূল্যে সার, সেচ আর বীজ পাওয়া যাবে কৃষক ভাইদের জন্য। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে। আমার মা বোনরা যে কিস্তিতে লোন নেন না, কিস্তিতে এনজিওর কাছ থেকে লোন নেন না, ধার নেন না, ওইটা অনেক সময় অসুবিধা হয়, শোধ করা যায় না, সারা ছাগলটা মুরগিটা চলে যায়। ঠিক তো? আমাদের চেয়ারম্যান তারেক সাহেব বলছেন, এই বাবাই প্লিজ, আমরা এটাকে সরকার নিয়ে নেবে, এই দায়িত্বটা সরকার নেবে এবং আমার মা বোনদেরকে কিস্তির টাকা শোধ করতে হবে না। আমরা সরকারে আছি, আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই শেষ নির্বাচনে আপনারা আগের মতো আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। আমাদের মার্কাকে খালেদা জিয়ার মার্কা কি, শহীদ জিয়ার মার্কা কি, তারেক রহমানের মার্কা কি, রহিমনপুরবাসীর মার্কা কি। ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বগুড়া 6 আসনে চলছে মহিলা সমাবেশ। সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। আওয়াল, নির্বাচনের বাকি আছে আর 11 দিন এবং শেষ মুহূর্তে কিন্তু বগুড়া 6 সদর আসনে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। বিশেষ করে বগুড়া 6 সদর আসনে প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আজকে আমরা আছি বগুড়া শহরের আটাপাড়া এলাকায়। এখানে জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমুর নেতৃত্বে কিন্তু আসলে মহিলা দলের সমাবেশ চলছে এবং ইতিমধ্যে কিন্তু তারা এখানে এসেছেন এবং এখানে সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ ভোটার যারা আছেন, তাদের সাথে কিন্তু ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কিন্তু তারা প্রচার প্রচারণা করছেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানে সাধারণ যারা নারী ভোটার এখানে এসেছেন তাদের সাথে কিন্তু জেলা বিএনপির যে সাবেক এবং বর্তমান শীর্ষ নেতারা আছেন তারা কিন্তু কথা বলছেন বিএনপি চেয়ারম্যানের পক্ষে। এবং শুধু এখানেই নয়, আমরা দেখেছি যে পুরো দিন জুড়ে বিএনপি চেয়ারম্যানের পক্ষে কিন্তু জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় এই বগুড়া 6 সদর আসনের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে তারা বিএনপি চেয়ারম্যানের পক্ষে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এর সাথে সাথে কিন্তু নির্বাচনী আচরণ বিধি মেনে যত রকমের প্রচার প্রচারণা রয়েছে সব ধরনের প্রচার প্রচারণা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এবং বিএনপির শীর্ষ নেতারা আছে তারা যেমনটি বলছে যত দিন ঘনিয়ে আসবে শেষ মুহূর্তের প্রচার প্রচারণাই তারা কিন্তু তাদের দলের যে চেয়ারম্যান রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষে কিন্তু তাদের যে প্রচার প্রচারণার যে মুহূর্তগুলো রয়েছে সেটি কিন্তু তারা আরো জমিয়ে তুলবেন। এবং এখন পর্যন্ত বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই বগুড়ার 7টি সংসদীয় আসনে কোথাও কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর আমাদের কাছে আসেনি প্রচার প্রচারণা এবং কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কারো বিরুদ্ধে অভিযোগ হয়নি। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু বগুড়া এখন পর্যন্ত নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চলমান রয়েছে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া 6 আসনে চলছে মহিলা সমাবেশ, সেখানকার সে খবর জানাচ্ছিলেন আব্দুল আওয়াল। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জামাত আমির বলেছেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইটি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে। শেরপুর ও জামালপুরের নির্বাচনী জনসভায় তিনি বলেন,
ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা হবে। চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামাত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামাত আমির বলেন, যারা নারীদের সম্মান দিতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামাত আমির। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন। চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। ভেজিটেবল ইপিজেড তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি, না হয় পচে গেলে শেষ। শুধু দলীয় প্রতীকের ভোট নয়, গণভোটেরও প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে দিতে হবে হ্যাঁ ভোট। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির। পরে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। এদিন জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়ও অংশ নেন জামাত আমির। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কারণে বিভিন্ন স্থানে নারীদের উপর হাত তোলার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। জনসভায় জামালপুরের 5টি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেয়া হয়। 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। মনির হোসাইন, সময় সংবাদ। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এদিকে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছে জামাত। বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীর অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়েছে বলেও দাবি করেছে দলটি। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, যারা নারীদের অসম্মানিত করছে দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ৭১-এর মতো ২৪-এর নির্বাচনেও জামাতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই
এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। এই দিন জামাতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়াত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা। আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি। আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামাত ইসলামের তথ্য প্রযুক্তি বিভাগ। প্রচেষ্টাটা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র দাখিলের পরই নির্বাচনের লড়াইয়ে অনিশ্চয়তায় পড়েন কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। পরে তার প্রার্থিতা বাতিলে আবেদন করেন ওই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আবেদনের উপর শুনানি করে 17 জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেও বিফল হন বিএনপির প্রবীণ নেতা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান তিনি। রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ শুনানি করে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেন। সর্বোচ্চ আদালতের আদেশের পর এবারের নির্বাচনে অংশ নেয়ার আর কোনো সুযোগ থাকছে না তার। স্পষ্ট হলো যে যারা জনগণের টাকা, ব্যক্তির টাকা তারা ঋণ গ্রহণ করে সেগুলো পরিশোধ না করে সেগুলো ফিরে খায়, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আইডেন্টিফিকেশন টিকিট রয়েছে। আপিল বিভাগের আদেশের পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, যত বড় ক্ষমতাবান হোক কেউ ছাড় পাবে না। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে পরীক্ষার মতো আপনাকে টেস্টে পাস করতে হবে, আপনার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। আপনি টেস্টে পাস না করেন, ফর্ম ফিল আপের টাকা না দেন, আপনাকে পরীক্ষার মধ্যে তো আপনাকে আহ্বান করা হবে না। তো সেই জায়গা থেকে অনেকে ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে, উনি টেস্টেরটা উনি 11 বিষয়ে ফেল করেছে, উনি হচ্ছে ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই। আমি শুধুমাত্র এই জিনিসটাই নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি। আপিল বিভাগের একই বেঞ্চ কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করেছে। তিনিও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন না। তবে এই আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ বলে আদেশ দেন আপিল বিভাগ। তিনি পাবেন ধানের শীষ প্রতীক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করলে খারাপ পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নানা দিক নির্দেশনা দেন ইসি সানাউল্লাহ। পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, আর কোথাও নয়। আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান। আমরা মধ্যপন্থা অবলম্বন করব, আমরা গ্র্যাজুয়াল রেসপন্সে যাব, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কোনো নমনীয়তা দেখাবো না যেখানে দুষ্টামি হচ্ছে।
নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামে আইন শৃঙ্খলা নিয়ে মত বিনিময় সভায় তিনি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনে কোনোভাবেই ইন্টারনেট বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেটা আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 5 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। এছাড়া যশোর ও ময়মনসিংহের আলাদা 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আশুলিয়া এলাকায় 6 জনকে গুলি করে হত্যা এবং তাদেরকে লাশকে পুড়িয়ে দেয়া, এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই অভ্যুত্থানে যশোর ও ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধের 2 মামলার অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক 2 জন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 16 ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাক্ষ্য গ্রহণ হয় জেআইসি সেলে গুমের মামলার। আর ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। হাজারো মানুষের সমাবেশ। আইসিইউ এর কর্মকাণ্ড স্থগিতের আবেদন প্রত্যাখ্যান ফেডারেল বিচারকের। এবার বাণিজ্যের খবর। ইউরোপীয় ইউনিয়নকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দ্রুত এই আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যমুনায় ইউরোচ্যাম চেয়ারপারসন সাক্ষাৎ করতে গেলে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিতে জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি হচ্ছে 9 ফেব্রুয়ারি। এর আওতায় বাংলাদেশি পণ্যে আরোপিত 20% শুল্ক কমে আসবে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের $48 বিলিয়ন পণ্য রপ্তানি আয়ের মধ্যে $21 বিলিয়ন এসেছে ইইউ থেকে। প্রায় 20 বছর ধরে আলোচনার পর গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এই চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও হিমায়িত মাছ সহ ভারতীয় 90% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এতে বাংলাদেশের পোশাক শিল্প বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এ অবস্থায় রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশি পণ্যের শুল্ক ছাড় অব্যাহত রাখতে ইইউ এর সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, শুল্ক সুবিধা পায় এমন সব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটি এর জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ সময় শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির চূড়ান্ত দিনক্ষণ জানান বাণিজ্য সচিব। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%। আমরা আশা করছি যে
মানে হয়তো কিছু কমতেও পারে। মার্কিন কোম্পানি বোয়িং থেকে শুধু যাত্রীবাহী উড়োজাহাজই কেনা হচ্ছে, কোনো যুদ্ধ বিমান নয় বলে জানান মাহবুবুর রহমান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। ধীর গতিতে চলছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। ফেব্রুয়ারিতে বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে বলছেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটির স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ইবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে মাটি, পাশের বিস্তীর্ণ জমিতে চলছে ফসল আবাদের কর্মযজ্ঞ। 2025 সালের 15 ডিসেম্বর সুনামগঞ্জের 12টি উপজেলার 143টি হাওরে শুরু হয় 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। 2026 সালের 28 ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। এলাকাবাসী বলছেন ধীর গতিতে চলছে বাঁধের নির্মাণ। আবহাওয়া খারাপ হলে ফেব্রুয়ারিতেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে জেলায়, আর বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। আমরা জিগাইলে কইব কাজ হইব হইব, যখন হইব যেন কোনদিন বা হইব এখন তো আল্লাহ পাকে জানে। বৃষ্টি নামলে তো আবার অর্ধেক করে অর্ধেক তো যায়। ফাল্গুন মাসে যদি পানি আইসেই পড়ে তাহলে তো আমাদের অনেক জমি জমা আছে, গরিব অসহায় মানুষরা কৃষি চাষ করে হয়তো ডুববে যাইতে পারে। সব জায়গায় কিন্তু সরসাউরের বিড়ি পাঞ্জাত দোকান আছে, সবটাই মানে মাটি কাটা হয়েছে নাই, আনামত রয়েছে সব রাস্তায়। মাটি মনে করেন ভাঙিয়েছে, বাংলে না দেওয়া পর্যন্ত কিছু হইতো না, এখন পর্যন্ত কোনো মাটি দেওয়া হয়েছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সকল পক্ষ আন্তরিকভাবে কাজ করে তাহলে 28 ফেব্রুয়ারির মধ্যে এই কাজটা উঠানো সম্ভব। এই কাজে কোনো ধরনের গাফলতি প্রকাশ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বছর আমরা যখন কাজ ধরেছি তখন মাটির খুব সংকট ছিল। এই যে আশেপাশে পিআইসি হয়, পিআইসির এদিকে মাটি লাগে, আমাদের এই বাঁধে মাটি লাগে, এই জন্য এই কাজটা আমাদের গত বছর করতে বিলম্ব হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ব্যয় করা হয়েছে 144 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইমিগ্রেশন ও কাস্টমস ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশ জুড়ে একদিনে 300-র বেশি বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিনেসোটা থেকে শুরু করে সান ফ্রান্সিসকো পর্যন্ত ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। অভিবাসীদের উপর দমন পীড়নের অভিযোগে আইসিএর বিরুদ্ধে ব্যাপক সমালোচনার পরও অভিযান চলমান রেখেছে বাহিনীটি। এছাড়া অভিবাসী বিরোধী অভিযান বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে মিনেসোটা কর্তৃপক্ষ আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছেন ফেডারেল বিচারক। অভিবাসী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। দাবি তাদের একটাই, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অত্যাচার ও শোষণ বন্ধ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ বাহিনীটির অভিযানের বর্তমান কেন্দ্রবিন্দু মিনিয়াপলিসের শিশু, যুবক ও বয়স্করা। স্লোগানে স্লোগানে আইসিইর এ ধরনের দমনপীড়নের নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। গেল মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স পেট্রি সাইকেল চালাতে ভালোবাসতেন, আর তার স্মরণে মিনিয়াপলিসের রাস্তায় নেমে আসেন হাজারো সাইক্লিস্ট। একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবেও সবার প্রিয় ছিলেন পেট্রি। অংশগ্রহণকারীরা বলেন এটি কেবল স্মরণ সভা নয়, বরং সরকারি নিপীড়নের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যের প্রমাণ। এছাড়া শহরটির টার্গেট নামের একটি জনপ্রিয় সুপার শপে শ্রমিকদের সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করা হয়। মিনেসোটার কর্মকর্তারা আইসিই অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। স্থানীয় সময় শনিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারক জানিয়েছেন সরকারকে ফেডারেল আইন প্রয়োগ থেকে বিরত রাখা যৌক্তিক নয়। তবে অভিবাসন অভিযান চলাকালীন আটক হওয়া 5 বছর বয়সী লিয়াম কনেজো এবং তার পিতাকে আদালত অবিলম্বে মুক্তি দেয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে বলে মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গণমাধ্যম। এদিকে ইরান হুঁশিয়ারি করে বলেছে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্যবস্তু করা হবে। চলমান উত্তেজনার মধ্যেই উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। এবার খেলার খবর। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত 50-তে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাচদের বিপক্ষে টাইগ্রেসদের জয় 7 উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে 6 উইকেটে 102 রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে শুরুতেই উইকেট হারালেও নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটিং দাপটে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় কিছুটা নির্ভর দুই দলই। তবে এই ম্যাচের হিসেব নিকেশে চ্যাম্পিয়নশিপ, যে দল জিতবে তারাই হবে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন। তাই এই ম্যাচ নিয়ে শুরু থেকে একটু বাড়তি সিরিয়াস দুই দলই। আসর জুড়ে দারুণ ছন্দ দেখিয়েছে বাংলাদেশ, সেই ধারা তারা ধরে রেখেছে শেষ ম্যাচে এসেও। টস হেরে বোলিংয়ে শুরু থেকে দাপট দেখান টাইগ্রেস বোলাররা। 23 রান তুলতেই প্রতিপক্ষের 5 উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় 1 রানে প্রথম উইকেট উপহার দেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। হেইথারকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি। একই ওভারে আরও 1 উইকেট শিকার করেন নাহিদা। ডাচ অধিনায়ককে এলবিডব্লিউর শিকার করেন এই স্পিনার। মারুফার গতির সামনে পরাস্ত হন মলকেনবুয়ের। তাকে ফিরিয়ে নেদারল্যান্ডসের টপ অর্ডার ভেঙে দেন এই পেসার। এরপর নাহিদা আরও 1 উইকেট তুলে নিয়ে নিজের 3য় উইকেট শিকার করেন, আর রাবেয়া তুলে নেন কালিসের উইকেট। 23 রানে 5 উইকেট হারিয়ে যখন অল আউটের সংখ্যায় নেদারল্যান্ডস, তখন হাল ধরেন রিজিকে ও খুরানা। 2 ব্যাটার মিলে শেষ পর্যন্ত 102 রানের সংগ্রহ এনে দেন ডাচদের। রিজিকে করেন 39 রান আর খুরানা অপরাজিত থাকেন 43 রানে। 3 উইকেট শিকার করেন নাহিদা, 1টি করে উইকেট নেন রাবেয়া, মারুফা, স্বর্ণা। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ভয় ধরায় বাংলাদেশ। 6 রানে 2 উইকেট তুলে নেয় নেদারল্যান্ডস। দিলারা 4 আর ফেরদৌস ফিরে যান কোনো রান না করে। শারমিন আক্তারকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তবে স্থায়ী হয়নি তাদের জুটি। 13 রান করে ফিরে যান শারমিন, ভাঙে 42 রানের পার্টনারশিপ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক, দারুণ ছন্দ দেখান সোবহানা মোস্তারি। 2 ব্যাটার মিলে শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। শতঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট করেন 2 ব্যাটার। 44 বলে 50 রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা, আর সোবহানা মোস্তারি করেন 23 বলে 33 রান। 20 বল হাতে থাকতে 7 উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনী মাঠে উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামাত এনসিপির। কেন্দ্র পাহারার আহ্বান বিএনপির। আপিলেও কুমিল্লা 4-এ মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল। কাল খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। এবং নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। এই ছিল 5টার সময় সংবাদের এখনকার আয়োজনে। এরপর বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।